বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক হাড় হিম করা হরর স্টোরি, মায়া। ২ বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুড়া থেকে রাস্তা ধরে চলে গেল সিন্দারানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বাবু যে চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই, অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর গড়িয়ে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এই অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো বটে, কিন্তু পেট মানছে না। এই সময় কোনো বনের ফলও নেই, চোখে তো পড়ে না যেদিকে চাই। এমন সময় একটা বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বলল, "ওই বাড়ি কোথায়?" আমি বললাম, এই আমি গরিব ব্রাহ্মণ, বুঝলেন, এই এই চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি একটু সন্ধান দিতে পারেন? বয়স্ক লোকটি বলল, রোসো, নে নি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে একটা গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল। পুরোটা বলল, আমার নাম নিবারণ চক্রবর্তী, এবারই আমার, কিন্তু আমি এখানে থাকি না, বুঝলে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজার ওদের ব্যবসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, বুঝলে, তাতে সব রকম ফলের গাছ আছে, 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতে পারি। নিবারণ বললেন, কি কাজ করতে? তো আমি বললাম, এগে এই রাঁধুনির কাজ। নিবারণ বললেন, যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। আমি বললাম, আচ্ছা বাবু। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল, এসো না, এই তো বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুম থেকে যখন উঠলাম বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেদিকে পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজর পড়ল না। জঙ্গলের মধ্যে একটা স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বলল, এই তুমি চা করতে জানো? একটু চা করো, চিঁড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাক। আমি বললাম, ঠিক আছে। সন্ধ্যের পর নিবারণ বললেন, শোনো, ভাতটা চড়িয়ে দাও। সরু আতপ চাল আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। আমি বললাম, আগে যে আগে। নিবারণ বললেন, এই শোনো, তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আর আলো হাতে নিয়ে তুলতে যাবে এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে, বুঝেছো?
আমি বললাম, হে হে, তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? নিবারণ বললেন, হ্যাঁ তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপর নিচ বোধহয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা, দু চারখানা ছাড়া সব ঘরে তালা দেয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ও মুড়োয় 4-5টা নারকেলের গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও মুড়োয় গিয়ে আমাকে উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ সব হয়। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়লো একটা বউ মতো কে মেয়ে ছেলে আমার থেকে হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আমার মতনই ঝিঙে তুলছে। এবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আবার একবার চেয়ে দেখলাম, দেখি বউটা তখনও ঝিঙে তুলছে। আমাকে দেখে নিবারণ বললেন, ওয়ে ঝিঙে পেলে? হ্যাঁ, হ্যাঁ, আগে, হ্যাঁ, অনেক ঝিঙে আছে। আরেকজনও তো তুলছিল। নিবারণ বিস্ময় বললেন, "এই কোথায়?" আমি বললাম, ওই রান্নাঘরের পেছনে, এই বেশি জঙ্গলের দিকে। নিবারণ বললেন, পুরুষ মানুষ? আমি বললাম, না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখটা কেমন হয়ে গেল, বলল, কোথায় বউ, চলো দেখি। আমি ওকে সঙ্গে নিয়ে রান্নাঘরের পেছনে দেখাতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণ বলেন, কইয়ে, বউ কোথায়? ওই তো আগে ওইখানেই তো ছিল, ওই ঝোপটার কাছে। হাহ, যত সব, চলো চলো, দিন দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়াগাঁয়ের বউঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হওয়ার কি আছে? ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল। বলল, আলো নিয়ে যেতে বলেছিলাম না? তো আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম তো, মনে আছে? তা যাওনি কেন? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। পুরোটা খিটখিটে ধর, বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত দেখলাম, তখন আলো না নিয়ে গিয়ে কি দোষ করেছি? না না, এই সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। হ্যাঁ, আগে কেন? যা বলছি তাই শোনো, তোমার বয়স কত? আগে এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আগে, নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন একটা ঘট ঘট শব্দে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানি করলে যেরকম শব্দ হয়, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে। পুরো কাল সকালে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে, কিন্তু এত রাত্রে! বাবা, কি বাতিগ্রস্ত মানুষ! কিন্তু সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, আপনি অনেক রাতে? ও, ও, আহ, না, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার করে বলে গেল, এই শোনো, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোঁতো। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। কাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। হ্যাঁ, এই তোমার নিজের বাড়ি ভাবো, দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা। আমি বললাম, আগে?
শোনো, কত লোক ভেঙচি দেবে, কারোর কথা শুনতে যেও না জানো। এই বাড়ির দেখাশোনা যেমন করবে, তাই নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না, বুঝেছো? গাছের ফুল পাকড়ি যা পাবে তুমি খাবে। এই দুটো ঘর পোড়া লইল তোমার জন্য, বুঝেছো? পুরো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছে। বাড়িতে পাতকু, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গেছে পুরো। প্রায় 8টা কোণ সরু আতপ চালও আছে। গাছ ভরা আম, কাঁঠাল, এ যেন ভগবানের দান, আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল কারখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি, তার ত্রিসীমানায় কোনো লোকালয় নেই। জঙ্গল ভেঙে সিঁড়িপথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একজন লোকের সাথে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে। আমায় দেখে বলল, হ্যাঁ, কোথায় যাচ্ছ? "এই- এই- আগে আমি আছি এই নিবারণ চক্রবর্তীর বাড়ি।" লোকটা বলল, নিবারণ চক্রবর্তীর বাড়ি কেন? এই দেখাশোনা করি, এই কাল এসেছি। আহ, ও বাড়িতে থাকতে পারবে না, বুঝেছো? আমি বললাম, কেন? এই বলে দিলাম, দেখে নিও, কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউ কোসপিন কালে ও বাড়িতে আসে না, বুঝেছো? আমি বললাম, কেন? তা অত শত জানি না, বুঝলে। ও বড় ভয়ানক বাড়ি, হ্যাঁ। তুমি বিদেশি লোক, খুব সাবধানে থেকো, বুঝেছো? আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কি যেরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমনতর চেহারা কেন? কিচ্ছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই, তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি আছে বাপু? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারুর কথায় কান দিও না। কিছু না, গাছপালা, ফুল পাকাড়ি, গায়ের লোক চুরি করে খায় কিনা, বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বেটি কাল সন্ধেবেলা জিঙে চুরি করছিল। অনেকদিন এমন আরামে থাকিনি, বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমিই মালিক, কারো কিছু বলার নেই আমার, যা খুশি করব। হঠাৎ ভয়ঙ্কর আশ্চর্য হয়ে গেল, দোতলার নালের মুখ থেকে খুব জোরে জল পড়তে লাগলো, বেশ মোটা ধারে। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চাইলাম। তখনও জল পড়ছে। উপরে সিঁড়ির দরজা তালা দেয়া, চাবি তো চক্রবর্তী মশাই নিয়ে গেছেন, সুতরাং দোতলায় যাওয়ার তো কোনো উপায় নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে। সেই কলসি কোনোভাবে উল্টে পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। তাছাড়া জল আসবে কোত্থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্নার আলো এসে বিছানায় পড়েছে। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুন্দর গন্ধটা। কিন্তু কি ফুল? ঘুমের ঘোরেই ভাবছি, এমন কোনো গন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফ দিয়ে উঠল। ও কি, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াকবে! হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল আবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো।
প্রথমে সেই ফুলের গন্ধ, রোয়াকে অনেকখানি ঘন। ও বেটি যেন এই গন্ধ ছড়িয়ে দিয়ে গেল আর কি এতক্ষণ। না, এ কোনো ফুলের গন্ধ নয়, এ কিসের গন্ধ তা আমার মাথায় আসছে না। কেমন একরকম লাগছে, এরকম একটা নেশার মতো। কেন আমি বাইরে এলাম? কে একটি বউ রোয়াকে পেয়ে খানিকটা আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র গন্ধ। কিন্তু কোন দিকে নেই সে, গেল কোথায়? সে রাত্রে এই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারির আবাদ করব, সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি দু এক ঘর লোক থাকতো তবে এত কষ্ট হতো না, কথা বলার দু একটা লোক পেতাম। এই হলো মনোকষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। কি ভীষণ হট্ট হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে। রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি, কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, ওপর ঘরের সারবন্দি জানলা তেমনি বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে? ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজা তো তেমনি কুলুপ দিয়ে তালা ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিন মন চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমার রাত্রে শুনতাম তবে বোধহয় ভয় অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নেও আর খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। এর মধ্যেও আমি কান খাড়া করে রইলাম, যদি কোনো শব্দ ওপর থেকে আসে। না, আর তো কোনো শব্দ পেলাম না। খাওয়া দাওয়া করে নিজের মনে বিছনায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো ওই বিয়ে বাড়িতে ঘরভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লেও লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। এরপর নদিন আর কিছু ঘটল না। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পরেও ভুলে যায়। আমি নিজের মনকে বোঝালাম, ওসব কিচ্ছু না, কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনা কানের ভুল, সব ভুল। এই নদিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমোই, কাজকর্ম তো কিছুই নেই। কেমন একরকম গুণেমু পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। কিন্তু অনেক দিন হলো অতিরিক্ত খাটনির ফলে কেমন একরকম অবসাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিন পর বিকেলের দিকে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ওখানে ঝালের চারা পুঁতবো। আর একটা চাল কুমড়োর লতা হয়েছে সেই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেবো। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, শাবল, কুড়ুল সব মজুদ আছে ঘরের ঘরে। একটা হাত করাতে পর্যন্ত আছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটা ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক আন্দাজ জুনা 50-এ একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন এক ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। মন কাটা ফেলে রেখে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম, সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটও তো খোলা নেই দোতলার, যেমনি আছে। ব্যাপার কি?
বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হওয়ার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখন আবার চারিদিক শান্ত, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য একটু তন্দা এসছে, এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবার মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সকলকে একই রকম দেখতে। একই লোক যেন 50টা হয়ে গেছে। একই রকম মনে হয় প্রথমটা। বহু আরছিতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। আর একটা ভূত বলল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে, অনেক দিন থাকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে ওই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। প্রথম ভূতটা আবার বলল, সব মিথ্যে কথা, কোথায় বাড়ি? দ্বিতীয় ভূত বলল, আমরা কেউ দেখিনি। প্রথম ভূত বলল, তবে এসো, আমরা নাচ আরম্ভ করি। বাপ রে বাপ, কথায় বলে ভূতের নেত্য। শুনে এসেছিলাম এত, এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল। তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার। আমার বিছানা বা আমার কোন অংশ তার স্পর্শও করল না। আমি যে এখানে আছি তাও যেন তারা জানে না। ওদের চিৎকার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধ অচেতন ভাবে জানলার বাইরের জ্যোৎস্নামাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচকে দেখেছিল, সে নাচ কি তবে ভুল? খেয়ে দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ার স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে ওই শেষ রাতের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? আর সেই বেটি যখন চলাফেরা করে, তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বলল, কইয়ে কেমন আছো? বলি কিছু দেখছে নাকি? আগে না তো। হ্যাঁ, শুনেছো কিছু? আগে না। তুমি দেখছি খুব সাধু লোক, তোক তাক জানো নাকি? এই ভূতের মন্তর। আমি বললাম, তেল দাও চলে যাই, ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখোনি? ওই বউ মতো, কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না তো। খুব বেঁচে গেছো দেখছি। তোমার আগে যারা ওখানে থাকতো, তারা সবাই একটা বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মরে যেত। দুটো লোকের এইরকমই হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, আর ভূতে লোককে পাগল করে দেয়। ওদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে যে বাড়ি থেকে না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ি ত্রিসীমানায় যাই না, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষ। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো না। বাড়ির সীমানায় পা দিতে না দিতেই আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে।
চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেন না, তাতে আমার কিছু যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি, এক পা যাইনে বাড়ি ছেড়ে। তাহলে কেমন লাগলো গল্পটা? লাইক করে কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের হান্টিং স্টেশন চ্যানেলের সাথে এরকম হাড় হিম করা হরর স্টোরি শোনার জন্য।